প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আপরাইজিং। বিগত কয়েক বছরের ট্রেন্ড যদি আমরা খেয়াল করি, আমরা আগে দেখতে পেতাম যে বর্ষার সময়টাতে সাধারণত ডেঙ্গুর একটা পিক সিজন যেত, কিন্তু এখন কিন্তু মোটামুটি সারা বছরই ডেঙ্গু রোগী কম বেশি আমরা দেখতে পাই। তো ডেঙ্গু পরিস্থিতি আসলে এই মুহূর্তে বাংলাদেশে কেমন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর তারা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের ভূমিকা পালন করছে আমাদের আজকের আলোচনায় সেই বিষয়গুলো উঠে আসবে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত খ্যাতনাম একজন চিকিৎসক এবং স্বাস্থ্য অধিদপ্তর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফোয়ারা তাসমিম, অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দেশ টিভিকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, বলছিলাম যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলবো। তো এই বছর আসলে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি কেমন সারা বাংলাদেশ জুড়ে? গত বেশ কিছু বছর ধরেই আসলে বাংলাদেশে ডেঙ্গু আছে এবং রয়ে যাচ্ছে। এবছর এ পর্যন্ত গত বছরের তুলনায় যদি আমরা হিসাব করি, এবছর কিছুটা কম, কিন্তু ডেঙ্গু রোগী আসছে বা ডেঙ্গুতে কিছু মৃত্যু হয়তো হয়েছে আর কি। এখন তো ম্যাডাম বর্ষাকাল একদম, মানে বর্ষাকাল একদমই চলছে, আষাঢ় মাস চলছে। তো বর্ষার সময়টায় পানি জমা থাকে, ডেঙ্গুর এডিস মশার যে উপদ্রব সেটা বেড়ে যায়। তো এই বর্ষার সময়টায় কি ডেঙ্গু রোগী বেশি পাচ্ছেন আপনারা? হ্যাঁ, প্রতি বছরের মতো এমনি এখন সারা বছরই কিছু না কিছু পাওয়া যায়, কিন্তু বর্ষাতে তো অবশ্যই বৃষ্টির পানি জমে বিভিন্ন জায়গায় জমা পানি থাকে, সেখানে আমরা জানি যে এডিস মশা তার বংশবৃদ্ধি করে, যার জন্য ডেঙ্গুর প্রভাব মানে প্রাদুর্ভাব দেখা দেয়। এবছরও আসছে। মানে চিত্রটা ব্যতিক্রম নয়। না, ব্যতিক্রম নয়। ডেঙ্গুর আমরা কিছু ক্লাসিক্যাল কিছু ফিচার আমরা জানি, যে জ্বর হয়, জ্বরের সাথে র্যাশ হয়, কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখেছি যে যে রোগীরা আসছে তাদের মধ্যে ক্লাসিক্যাল ফিচারের বাইরেও তারা কিছু উপসর্গ নিয়ে আসছে। এই বিষয়টি কি আসলে কিছু থাকে আর কি, টাইপের ডিফারেন্স থাকে, হয় এই দুই একটা ধরনের মধ্যেই সীমাবদ্ধ। কারো কারো হয়তো এই লক্ষণগুলো বেশি থাকে, কারো কারো যেমন ধরেন জ্বর থাকে, গা ব্যথা থাকে, কারো কারো ক্ষেত্রে র্যাশ থাকে, অনেক সময় ব্লাড শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত হতে পারে। এ ধরনের জিনিসগুলো সবারই যে সবটা থাকবে এমন কোনো কথা নেই, আছে আর কি, পাওয়া যাচ্ছে ইনভ্যারিয়েবলি। ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা আমরা দেখেছি অনেক সময়। আগে যেমন আমরা পেতাম অনেক বেশি জ্বর, এখন অনেকের ক্ষেত্রে হয়তো অনেক জ্বর নেই, কিন্তু তারপরেও হয়তো জ্বর, অল্প স্বল্প জ্বর আছে, কিন্তু ডেঙ্গু পজিটিভ হচ্ছে, এরকম হচ্ছে আর কি। ডেঙ্গুতে কিছু মৃত্যুর ঘটনা কিন্তু গত কয়েক বছরে আমাদেরকে বেশ আশঙ্কাগ্রস্ত করেছে। তো আসলে ডেঙ্গুতে যারা মারা যাচ্ছে, ঠিক কেন মারা যাচ্ছে? ডেঙ্গুতে মৃত্যু এর আগেও হয়েছে, এবং বেশ কয়েক বছর আগে তো অনেকগুলো হঠাৎ করে বেড়ে গিয়েছিল, কিন্তু এখন যে মৃত্যুগুলো, এবছরও কিছু ডেঙ্গু মৃত্যু আমরা পেয়েছি, সেগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে অনেক দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বা হাসপাতালে এসেছেন, মানে লেট প্রেজেন্টেশন আমরা যেটা বলি, এবং হয়তো প্রাথমিকভাবে সাধারণ জ্বর হিসাবে হয়তো ট্রিটমেন্ট হয়েছে বা বাসায় থেকেছেন, হয়তো কোনো চিকিৎসকের পরামর্শ নেননি। যখন বেশি খারাপ হয়েছে তখন হয়তো শক সিনড্রোমে গেছে বা ওরকম অবস্থায় হয়তো এসেছে। তো সেগুলো হয়তো শেষ পর্যন্ত চিকিৎসা করেও হয়তো আলটিমেটলি সেই পেশেন্টগুলোকে ম্যানেজ করাটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যখন তারা আসছে আপনাদের কাছে, তখন হয়তো অনেকগুলো অর্গান অলরেডি ইনভলভ হয়েছে, বা তারা শকে, ডেঙ্গু শক সিনড্রোম যেটাকে বলছেন, শকে এরকম আচ্ছা, ইয়া হচ্ছে যখন, তখন দেখা যায় যে মানে তখন হয়তো আর কিছু চিকিৎসা করেও হয়তো বাঁচানো সম্ভব হয় না আর কি। এই সময়টায় যদি তাহলে কারো জ্বর আসে, সেক্ষেত্রে আসলে এটা যেহেতু কি এখন করা ডেঙ্গুর উচিত? সিজন, এবং এখন কোনো জ্বর হলেই সেটাকে আমরা ডেঙ্গুর কথা মাথায় রেখেই চিকিৎসা শুরু করতে হবে আর কি। কারো যদি জ্বর হয়, দেখা যাচ্ছে বেশ হাই ফিভার কিংবা জ্বর আছে এবং সাথে
গা ব্যথা অনেক আছে। এ ধরনের কিছু হলে আমরা প্রথম 2-3 দিনের মধ্যে যদি হয় তাহলে আমরা একটা যে ডেঙ্গুর যেটা টেস্ট NS1 এটা আমরা করে দেখতে পারি, এবং এই জ্বরটা যদি আরো কয়েকদিন চলে যায় তখন হয়তো আমরা এটার অ্যান্টিবডি টেস্টগুলো করে আমরা ডেঙ্গু কিনা সেটা কনফার্ম হতে পারি। এবং সেসব ক্ষেত্রে যেটা হচ্ছে জ্বরের চিকিৎসাটা নিতে হবে সিমটোমেটিক, আমরা বলি যেটা সিমটোমেটিক ট্রিটমেন্ট, মানে জ্বর আছে জ্বরের জন্য। এবং গা ব্যথা হয়, কিন্তু গা ব্যথা হলেই যে বিভিন্ন ভারী ভারী যে সমস্ত ব্যথার ওষুধ আছে সেগুলো না খেয়ে শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া এবং প্রচুর পরিমাণ ফ্লুইড নানা প্রকার যেভাবেই হোক যাতে পানি শূন্যতা না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যদি দেখা যায় যেহেতু এই সিজন আমরা প্রথমেই ডেঙ্গু কিনা সেটা আমরা এক্সক্লুড করাটা করব, দরকার। তারপরেও দেখা গেল অনেকের দেখা যাচ্ছে যে NS1 এটা পজিটিভ আসছে না, কিন্তু তার মানে এই না যে তার কিন্তু লক্ষণগুলো রয়ে যাচ্ছে। সুতরাং ওই সময়ও একদম ছেড়ে দেওয়া যাবে না, একটু অপেক্ষা করতে হবে যে চিকিৎসা চালানো সেটা সিমটোমেটিক ওয়েতে, মানে যা যা লক্ষণ আছে এইভাবে কিছু চিকিৎসা চালাবে। এবং পরবর্তীতে আবার হয়তো 3-4 দিন পর দেখা 4-5 দিন গেলে তখন যদি তখনও জ্বর থাকে সেক্ষেত্রে অ্যান্টিবডি টেস্টগুলো করে নিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে জ্বর এসেছে, রোগীরা সাধারণ ভাইরাল ফ্লু মনে করে তারা সেটাকে ইগনোর করে যাচ্ছেন। হ্যাঁ, ওটা সাধারণ ভাইরাল ফিভার তো আসলে আছে, এটাও একটা ডেঙ্গু কিন্তু একটা ভাইরাল ফিভারই। তো সুতরাং সেটা হচ্ছে, কিন্তু তারপরেও ওই জিনিসটা মাথায় রেখেই এই সিজন যখন তখন এই জিনিসটা মাথায় রেখে একটু গুরুত্ব দিতে হবে। এবং যদি দেখা যায় যে আরো যেসব হয়তো দাঁত দিয়ে রক্ত পড়ছে কিংবা শরীরে র্যাশ দেখা যাচ্ছে তখন অনতিবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং কোনো কারণে যদি বমি হয় বা ওইভাবে ফ্লুইড নিতে না পারে সেক্ষেত্রে অবশ্যই আসতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই তখন হয়তো ফ্লুইড ইন্ট্রাভেনাস বা স্যালাইন আকারে দেওয়া লাগতে পারে। ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা জানি যে ডেঙ্গুর ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় রোগীর পাতলা পায়খানা আছে, সাথে তো বমি, মুখে তিনি কিছু খেতে পারছেন না, অবশ্যই খেতে পারছে না, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। আপনি অলরেডি ওয়ার্নিং সাইনগুলো কিন্তু আমরা ম্যাডাম আপনার আলোচনায় জেনেছি, কথা প্রসঙ্গে উঠে এসেছে। তারপরেও যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ওয়ার্নিং সাইনগুলো আসলে কি, যে বিপদ সংকেত। একটা হচ্ছে যে জ্বর থাকবে, সেটা বেশি জ্বর হলে তো কথাই নাই, যদি হাই গ্রেড নাও হয় একটা যদি জ্বর থাকে পরপর কয়েকদিন, এবং গা ব্যথা, অনেকে এটা বলে একদম বোন ব্রেকিং ফিভার, মানে মনে হয় যে হাড়গুলো একদম ভেঙে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। কোথাও কোনো কারণে কোথাও ব্লিডিং হচ্ছে কিনা সেটা পায়খানার সাথে হোক, দাঁত দিয়ে হোক, অথবা র্যাশ দেখা যাচ্ছে কিনা কয়েকদিন জ্বরের পরে, জ্বরটা কমে গেল কিন্তু শরীরে কিছু র্যাশ দেখা যাচ্ছে, এগুলা জিনিস দিকে খেয়াল রাখতে হবে আর কি। এগুলা ডেঙ্গুর হওয়ারই সম্ভাবনা বেশি। এবং শিশু যারা আছে, শিশুদের ক্ষেত্রে, প্রেগনেন্ট মাদার, এদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে আসলে টু এক্সট্রিম অফ এজ, মানে বাচ্চাদের ক্ষেত্রে ভালনারেবল থাকে। এবং যাদের ক্ষেত্রে আরেকটা জিনিস, যে যাদের অন্যান্য কোমরবিডিটিস আছে, প্রেগন্যান্সি এক ধরনের একটা স্টেট যখন ইমিউনোসাপ্রেশন থাকে, মানে কোনো কারণে তার এমনিতেই রোগীর রোগ প্রতিরোধ কম, সেক্ষেত্রে এবং বিভিন্ন অসুখ যেমন ডায়াবেটিস বা অন্যান্য বড় রোগ যেগুলো আছে, কোমরবিডিটি যেগুলো আছে, সেই সময়ও খেয়াল রাখতে হবে যে এই ধরনের রোগীর ক্ষেত্রে দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এগুলোকে গুরুত্ব, মানে এই রোগীগুলোকে মানে হাসপাতালে ম্যানেজ করাটা জরুরি। এবং ডেঙ্গু হলেই সাধারণ মানুষের মধ্যে আবার অনেকে বেশি সচেতন হতে গিয়ে একটু আতঙ্কিত হয়ে যান, তারা মনে করেন যে হাসপাতালে চিকিৎসা নেওয়াটাই জরুরি, বাসায় ম্যানেজ করাটা। সব ক্ষেত্রে আসলে যে মানে সবগুলাই যে খারাপ হয়ে যাবে এবং হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে ব্যাপারটা সেরকম নয়, কিন্তু যেগুলা যে
বললাম যে প্রসঙ্গগুলো, যে এই ধরনের জিনিস যেখানে রোগীর নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, কিংবা আমরা দেখতে পাচ্ছি যে মানে রক্ত যাচ্ছে, বা শকের যে সমস্ত বা তিনি মুখে একদমই হাইপারটেনশন ফ্লুইড নিতে খেতে পারছেন না, ডিহাইড্রেশন তারপরে হওয়ার চান্স থাকে। ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বা এই ধরনের যেগুলাতে শকের মতো যে সিমটমগুলো, সেগুলোর সময় অবশ্যই ডেঙ্গুতে ম্যাডাম আমরা দেখতে পাই যে জ্বর কমে গেল, 3 দিনে হয়তো জ্বরটা কমে গেল, কিন্তু জ্বর কমে যাওয়ার পরেই রোগীটা অনেক সময় খারাপ হতে পারে। এটা একটা এটা বিপজ্জনক হতে পারে। এবং সেজন্য আমরা বলছি যে মানে আগেই ভাবার কারণ নাই যে পুরোটা ভালো হয়ে গেছে, একটু সতর্ক থাকতেই হবে, একটু রেস্টে নিতে থাকা হবে, একটু রেস্টে থাকা, সবকিছু মিলায়। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে আলোচনায় ফিরবো একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠান এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলছি এবং স্বাস্থ্য অধিদপ্তর আসলে ডেঙ্গু পরিস্থিতিতে কি ধরনের ভূমিকা পালন করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আর আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফোয়ারা তাসমিম, অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন স্বাস্থ্য অধিদপ্তর। ম্যাডাম, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ডেঙ্গুর সাইন সিমটম নিয়ে কথা হচ্ছিল, পাশাপাশি ম্যানেজমেন্ট নিয়েও আপনি বললেন। তো ডেঙ্গুর তো বিভিন্ন সেরোটাইপ আছে আমরা জানি, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হচ্ছে, বা যেই রোগীগুলো খারাপ হচ্ছে ধারণা করা হচ্ছে যে তারা হয়তো ভিন্ন কোনো সেরোটাইপে আক্রান্ত, বা অনেকের আগে একবার ডেঙ্গু হয়েছিল এখন দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছে। তো এই বিষয়টি নিয়ে ম্যাডাম আপনি কি বলবেন? অনেক সময় একাধিকবার ডেঙ্গু হতে পারে, এবং যাদের ক্ষেত্রে আগে হয়েছে তখন তাদের ক্ষেত্রে আসলে বেশ শুরুতেই খারাপ হয়ে যাওয়ার সিভিয়ারিটিটা তাদের একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর এর পাশাপাশি যারা সব মানে এমনিতে তো জ্বর, গা ব্যথা এগুলো ছাড়াও যদি কোনো কারণে বমি হয়, পেটে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট মানে পেটে ব্যথা হচ্ছে, বা কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে, শকের এই ধরনের জিনিসগুলো হলে আমরা অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে দেখব এবং বিশেষজ্ঞের পরামর্শ নেব। আর এমনিতে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা তো ডেঙ্গু আপনারা সবাই জানেন যে ডেঙ্গু কারো একলার বিষয় না, চিকিৎসকের বিষয় না, শুধুমাত্র স্বাস্থ্য খাতের বিষয় আসলে না। এটার সাথে স্বাস্থ্যের সাথে সাথে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এরা অনেকেই জড়িত। কারণ আমাদের ডেঙ্গু চিকিৎসা যেমন আছে, চিকিৎসা তো আমরা করব, সেটার জন্য হসপিটাল প্রস্তুত আছে। আমাদের প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু কর্নার করা হয়েছে। ইভেন বেসরকারি হাসপাতালগুলোকেও ডেঙ্গু জন্য বেড রাখার জন্য বলা হয়েছে, সেখানে কিছু বিনামূল্যে যাতে চিকিৎসা দিতে পারে কিছু রোগীকে। প্রত্যেকটা প্রাইভেট হসপিটালেও এই ধরনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যেটা লাগবে সেটা হচ্ছে প্রতিরোধ। মানে প্রথমেই আমরা তো জানি যে মশা দিয়ে এটা ছড়ায়, সুতরাং আমাদেরকে আসলে প্রথমে মশা নিধনের ব্যাপারে আমরা এই ব্যাপারে সিটি কর্পোরেশনকে বলেছি, এবং সব বিভিন্ন এখন তো আর শুধু শহর কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক নয়। একটা সময় তো ভাবা হতো যে ডেঙ্গু শুধুমাত্র শহর কেন্দ্রিক। এখন সারা দেশেই আমরা ওটা আপনাদের মাধ্যমে বা বিভিন্ন লিফলেট পোস্টারের মাধ্যমে ওটা বলতে চাই যে জমা পানি 3 দিনের বেশি যাতে না থাকে, সেটা অল্প হোক বেশি হোক, সেটা বাড়ির আঙিনায় হোক বাড়ির মধ্যে হোক, কারণ সেখানে এডিস মশা তার বংশবৃদ্ধি করতে পারে। আপনারা নিজেদের উদ্যোগেও যাতে মানুষ ব্যক্তি পর্যায় থেকে শুরু করে এখন তারপরে যারা সিটি কর্পোরেশন কমিউনিটি লেভেলে আছেন, সিটি কর্পোরেশনের ওনারা যখন এই যে ফগিং করবেন, ওষুধ দিবেন, এতে যে সাহায্য করা বা তাদের দরকার মতো তারাও একটু সাহায্য চাওয়া, এবং প্রত্যেকটা মানুষেরই এই ব্যাপারে সতর্ক থাকার বিষয় আছে। তারপরেও নিজেরা যখন ঘুমাবেন তখন যাতে মশা কম মনে করেই যে শুধুমাত্র মশারি ছাড়া থাকবেন তা না, এই সিজনটাতে সবাই যাতে মশারির মধ্যে ঘুমায় এটা আসলে এনশিওর করা উচিত। এবং কোনো একজন রোগী যদি বাড়িতে থেকেই থাকে তাকে অবশ্যই মশারির মধ্যে রাখা, যাতে অন্যদের
মধ্যে ছড়ানোর তাকে যে ব্যাপারে। মশাটা কামড় দিবে হ্যাঁ, সেটা তো অন্যকে সেটা একটা সময় কামড় পরে দিলে যে অন্য ছড়াতে পারে। কাউকে কামড়ালে তার ডেঙ্গু হতে পারে, সুতরাং সেটাকেও নিরাপদ করা, এগুলা কিন্তু আমাদের সবাই মিলেই করতে হবে। এখানে ম্যাডাম হ্যাঁ। দুটো বিষয় যদি আমি বলি, সেটা হচ্ছে যে যে ফগিংটা করা হচ্ছে বা ডেঙ্গু মশা নিধনের জন্য যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে সেটা আসলে কতটুকু ইফেক্টিভ, তাতে কি আসলে এডিস মশার যে বংশ বিস্তার সেটাকে প্রতিরোধ করা এটা সম্ভব আসলে হচ্ছে কিনা? দু ধরনের দেওয়া হয়। একটা হচ্ছে যে যেটা মশা আছে সেগুলাকে, এবং লার্ভার জন্য আরেকটা ওষুধ দেওয়া হয়, যেটা বিভিন্ন দিয়ে সেটার বংশবৃদ্ধি যাতে বন্ধ করা যায় সেটা করা হচ্ছে। এটা অনেকাংশেই আসলে কার্যকর। সেটার জন্য আমরা হচ্ছে ঠিক জায়গা মতো সব পৌঁছাতে হবে, এবং সবাইকেই এই যে এই জিনিসগুলা ফেলে দেওয়া, যে পানিগুলো জমতে না দেওয়া, নিজের বাড়ির ছাদে গাছের মধ্যে পানি জমে আছে কিংবা ডাব খেয়ে ফেলে রেখেছি সেখানে কিছু পানি জমেছে, এগুলোর দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে। আমরা একা পারবো না। এবং নিজের শিশু সন্তানটার যখন আমরা অনেক সময় দেখা যায় এদিকে খেয়াল করি না, কিন্তু একটা আক্রান্ত হয়ে গেলে কিন্তু আমরা অনেক বেশি সাফারিংস হয় আমাদের। তারপরেও আতঙ্কিত না হয়ে আমরা সময় মতো যা যা করা দরকার, হ্যাঁ, এইটুকু মাথায় রাখতে হবে। এবং বাচ্চাকে যেভাবেই হোক চেষ্টা করতে হবে ফ্লুইড যাতে কমে না যায়, এ ধরনের ডিহাইড্রেশনের কিছু সাইন আছে আমরা জানি, হ্যাঁ, ওগুলো যাতে খেয়াল করতে হবে। হ্যাঁ, সেগুলো দেখতে হবে। এবং এই যে একটা আপনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বললেন যে আসলে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কাজ এটা না, একটা হলিস্টিক অ্যাপ্রোচ এখানে আমরা যেমন একটা কিট সংগ্রহ করেছি সবাই, মানে সব জায়গাতে আমাদের পর্যাপ্ত কিট আছে, এটুকু আমি আপনাদের মাধ্যমে জানাতে, টেস্ট করাটা সহজলভ্য হয় সবার জন্য। এবং আমরা যে সমস্ত বেসরকারি হাসপাতাল আছে তাদেরকেও বলে দিয়েছি নির্দিষ্ট মূল্যে যাতে এই টেস্টগুলো করে দেওয়া হয়। একটা নির্ধারিত মূল্য এবং আপনারা প্রথমেই ঠিক করে সবগুলা দিয়েছেন। টেস্টের দরকার নেই, প্রথমে সব টেস্ট করলে আসলে রেজাল্ট পাওয়া যাবে না। সেভাবে প্রথমে যেটা NS1 করবেন, পরবর্তীতে গেলে হয়তো অ্যান্টিবডি টেস্ট করবেন, সেটা একটা বিষয় আছে। আবার প্লেটিলেট কমে গেলেই যে ওখানে রক্ত দিতে হবে, প্লেটলেট দিতে হবে তা কিন্তু না। তো সেটাও খেয়াল রাখতে হবে যে সেগুলো এবং লক্ষণগুলো মনে রেখে যাতে আমি জানি যে প্লেটলেট কমে গেলে সেটা আবার স্বাভাবিক নিয়মে সেটা আবার বেড়ে যাবে। সাধারণ মানুষের মধ্যে এটা নিয়েও কিন্তু একটা ভয়, একটা মানে কনসার্ন কাজ করে। তারপরেও যদি মনে করেন যে সমস্যা মনে করছেন, অবশ্যই একটা বিশেষজ্ঞের পরামর্শ নেন। উনি যদি সমস্ত কিছু যদি দেখেন যে আসলে উনি যদি সাজেস্ট করেন সেক্ষেত্রে যান। নিজে নিজে আতঙ্কিত হয়ে প্লেটলেটের জন্য ঘোরাঘুরি করা বা আনা, এটির দরকার নেই। এবং আমরা তো আসলে এই বিষয়ে সবাইকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি, মানে একটা পর্যায়ে মাঠ পর্যায়ে, হ্যাঁ, ওটা ঢাকায় ট্রেনিং নিয়ে তারা হয়তো মাঠ পর্যায়ে চলে যাবে, উপজেলা লেভেলে যাবে, উপজেলা লেভেলেও ডিস্ট্রিক্ট লেভেলে কিংবা উপজেলা লেভেলে গেলেন, সেখানে আবার তাদের যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে শিখিয়ে দেবেন যে কি করতে হবে না করতে হবে। এবং তারা যারা একদম বাড়ি বাড়ি যে যাওয়া বা তাদের কমিউনিটির মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া যে কি করবেন কি করবেন না, কোন ওষুধ খাবেন, কোন লক্ষণগুলো হলে আসবেন, এটা যাতে ছড়িয়ে দিতে পারে সেটার জন্য ব্যবস্থা মানে অ্যাওয়ারনেসটা যেন একদমই কমিউনিটি পর্যায়ে যাতে ছড়িয়ে যায় সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালগুলো তো বললাম যে আমরা ওরকম ভাবে আমরা ব্যবস্থা আছে যে আমরা প্রত্যেক জায়গাতেই আশা করছি অত খারাপ হবে না। এবং যারা যদি হাসপাতালে আসেন তাদেরকে যাতে সুস্থ, মানে যাদের সুস্থ হওয়ার জন্য চিকিৎসা দেওয়া যায় সঠিক, সেটার ব্যবস্থাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে? ওখানে সম্ভব ওখানে বেশিরভাগ জায়গাতেই তো বেশিরভাগ উপজেলাতেই তো কনসালটেন্ট আছে, না হলে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, না হলে টারশিয়ারি লেভেলে আসবে, সেই পেশেন্টগুলোকে রেফার করে দিয়ে প্রপার রেফারেলের মাধ্যমে এটা যাতে আসে সেটার ব্যবস্থা করা। আপনাদের সাথে অন্যান্য যে প্রশাসন বা সিটি কর্পোরেশন তাদের মানে কোঅর্ডিনেশনটা কি ঠিকভাবে হচ্ছে? আমরা কদিন পরই আসলে মিটিং করছি। এর মধ্যেও ডিজি অফিস থেকে প্রত্যেকটা জুম মিটিং এর মাধ্যমে সিভিল সার্জনদের সাথে, তারপর বিভাগীয় পরিচালকদের সাথে এবং সিটি কর্পোরেশনের সাথে আমাদের সামনাসামনি এবং অনলাইনে
এই ধরনের নির্দেশনাগুলো এবং মানে মতবিনিময় এগুলো হচ্ছে এবং তাদের পরিস্থিতি আমাদেরকে জানাতে বলছে এবং একটা গাইডলাইন তৈরি করা হয়েছে। সেই গাইডলাইন একদম মানে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে তারাও একইভাবে চিকিৎসাটা করতে পারেন এবং দরকার মতো রেফার করতে পারেন, সেটার জন্য গাইডলাইন ন্যাশনাল গাইডলাইন আছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের জন্য আপনি কি কোনো মেসেজ দিতে চান কিনা? দর্শকদের জন্য মেসেজ হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখি, আমরা খেয়াল রাখি যে আমরা মশা থেকে আমাদেরকে মশার উৎপত্তি বা মশার বিস্তারকে রোধ করি এবং মশার কামড় থেকে রক্ষা করি নিজেকে, নিজের পরিবারকে। তারপরেও যদি জ্বর হয় আমরা এই সিজনে এটাকে গুরুত্ব সহকারে দেখে কিন্তু আতঙ্কিত না হয়ে আমরা সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা এই ডেঙ্গু মোকাবেলায় সবার সহযোগিতাতে আশা করছি আমরা এই ডেঙ্গু মোকাবেলা করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা আমাদেরকে সফলতা দিবে। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল ডেঙ্গু রোগ নিয়ে। ডেঙ্গু জ্বর হলে আসলে আতঙ্কিত হবার কিছু নেই, প্রয়োজন সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আশা করছি আপনারা যার যার জায়গা থেকে সচেতন হবেন এবং এই সচেতনতার বার্তা আপনাদের চারপাশে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।